নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখছি কাটোয়ার গৌড়বাড়ি বা গৌরাঙ্গ বাড়ি। এখানে মহাপ্রভুর বিগ্রহ আছে। মহাপ্রভু বহু বহু বছর আগে, 500 বছরের আগে তিনি কাটোয়ায় সন্ন্যাস নেওয়ার জন্য এসেছিলেন। আমরা দেখছি সেই মন্দিরেরই প্রবেশতোরণ, খুব সুদৃশ্য প্রবেশতোরণ। আর মহাপ্রভু যখন এসেছিলেন তিনি কিন্তু প্রথমেই গুরু কেশব ভারতী তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেননি, কারণ তিনি গৃহী ছিলেন সেই সময় এবং তিনি গৃহস্থ মানুষ ছিলেন, সেই কারণে তিনি কিন্তু রাজি হননি। কিন্তু নাছোড়বান্দা, ভক্ত নাছোড়বান্দা, তিনি বারে বারে অনুরোধ করে কেশব ভারতীকে নিবেদন করেন সন্ন্যাস গ্রহণের ইচ্ছা। এবং শেষে যখন বুঝলেন তিনি মনে প্রাণে হৃদয় থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করতে চান, তখন তিনি তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। আমরা দেখছি মধু নাপিতের কেশের সমাধি এবং মধু নাপিতের সমাধি, অর্থাৎ যে পারমাণিক মানে শ্রী চৈতন্য দেবের মস্তক মুন্ডন করেছিলেন, তাঁর সমাধি আমরা এখানে দেখছি। লেখাও আছে এখানে, খুবই পবিত্র জায়গা এবং মধু নাপিতের বাসস্থান বা বাসভিটাও সখী আখড়া নামে কাটোয়ায় পরিচিত। এবং অনেক শুধু পশ্চিমবঙ্গে নয়, বাইরে থেকেও মণিপুর, মেঘালয়, আসাম প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে যারাই বৈষ্ণব ভক্ত আছেন, বৈষ্ণব বা শ্রীকৃষ্ণ ভজনা করেন, তারাই কিন্তু এখানে আসেন। নবদ্বীপের সঙ্গে, মায়াপুর নবদ্বীপের সঙ্গে কাটোয়াও তারা পরিক্রমা করেন, বা যারা চৈতন্য পরিক্রমা করেন তারাও এখানে আসেন। আমরা দেখছি মূল মন্দিরটি, এবং আমরা দেখব যে বৃক্ষের নিচে, যে পবিত্র বৃক্ষের নিচে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন, মস্তক মুন্ডন করেছিলেন, সেই জায়গাটি আমরা দেখব। এই গাছটি হচ্ছে খুবই প্রাচীন গাছ, মূল গাছটি আরো বড় ছিল, তারই বংশধর এই গাছ। এবং এই জায়গাটিতে এই সন্ন্যাস গ্রহণের তিথিতে বড় উৎসব হয়। এবং যে চৈতন্য যে বৈষ্ণব যে তিথিগুলো আছে, যে আপনার জন্মাষ্টমী, দোল প্রভৃতি আরো যে সমস্ত বৈষ্ণব উৎসব অনুষ্ঠানগুলো আছে, সেগুলো খুব ভালোভাবেই পালন করা হয়। এই বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলে পরম শান্তি পাওয়া যায়। স্বয়ং গৌরহরি এখানে বসেছিলেন। আর এখানে একটি বিভিন্ন বাণী খোদাই করাও ছিল, বা বাণী টাঙানো ছিল। বর্তমানে তাদের অবস্থা ততটা ভালো নয়। কর্তৃপক্ষকে অনুরোধ করব এই ব্যাপারে একটু নজর দিতে। আর আমরা এখান থেকে এই যে বাণীগুলো আমরা দেখছি, খুব ভালো, বিভিন্ন চৈতন্য ভাগবত, বিভিন্ন বই, মানে গ্রন্থ থেকে সুন্দর সুন্দর বাণী, মানবতার বাণী এখানে আছে। এরপরে আমরা চলে যাব কেশব ভারতীর যেখানে সমাধি আছে, তার তার সেখানে এই বাঁ দিকে আমরা প্রবেশ করব। কেশব ভারতীর যেখানে পূর্ণ সমাধি আছে, বৈষ্ণবদের মধ্যে কিন্তু সমাধি দেওয়ার, অর্থাৎ পদ্মাসনে বসার ভঙ্গিতে সমাধি দেওয়ার প্রচলন আছে। এবং যে মহাপুরুষ, যে গুরু গোস্বামী যারা থাকেন, তাদের এরকম কিন্তু এখনো সমাধি দেওয়া হয়, ওপরে একটি বেদি বা তুলসী মঞ্চ আকারে স্থাপন করা হয়। আমরা এবার দেখব মহাপ্রভু এবং কেশব ভারতীর, অর্থাৎ গুরু শিষ্যের পদচিহ্ন, পবিত্র পদচিহ্ন। আগে এখানে হাত দিয়ে প্রণাম করা যেত, কিন্তু এখন বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটি, মানে যাতে লাস্টিং বেশি করে, ভালো থাকে সেই কারণে। এবং একটি সুন্দর তৈলচিত্র আছে, যে মহাপ্রভু গঙ্গার ঘাটে সন্ন্যাস গ্রহণ করছেন, তার মস্তক মুন্ডন করা হচ্ছেন, সেই দৃশ্য এখানে এই ছবিতে আছে। এবং এই স্থানটি খুবই পবিত্র। কদম গাছ ছিল, এবং কদম গাছের মধ্যে, মূল কদম গাছটি মারা যায়। আরো নানা রকম গাছ আছে, প্রাচীন গাছ এখানে। আর আরো আমরা দেখবো এখান থেকে যে এখানে তুলসী মঞ্চ আছে, এবং পাশে কয়েকটি বৈষ্ণব যারা গুরুদেব আছে, সেই গুরুদেবদের এখানে সমাধি আছে, যেগুলো পাশে আমরা দেখতে পারবো। নাম ফলকগুলো একটু কালের নিয়মে সেগুলো একটু আবজা হয়ে এসেছে, কিন্তু যারা গবেষক বা যারা কৃষ্ণপ্রেমী, চৈতন্যপ্রেমী, তাদের পক্ষে কিন্তু এই অবশ্য দর্শনীয় স্থান বলে মনে করি। এবং কেশব ভারতী, শ্রীমৎ কেশব ভারতী আউড়িয়ায় যার আদি নিবাস এরকম বলা হয় বা জানা যায়। দেখছি এইখানে একটি প্রাচীন কদম্ব বৃক্ষ ছিল, কিন্তু সেই কদম্ব বৃক্ষ বা কদম গাছ এখন দেহ রেখেছে। এবং আমরা জানি যে চৈতন্যদেবের কিন্তু প্রিয় গাছও ছিল এই কদম্ব বৃক্ষ বা কদম গাছ। এখানে একজন বৈষ্ণব গোস্বামীর সমাধি আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করবো পড়ার। এই বৈষ্ণব গোস্বামীর সমাধি এখানে আছে, এবং পাশে পাশে আমরা দেখব যে কেশব ভারতীর পূর্ণ সমাধি এখানে আছে। কেশব ভারতী যে শাস্ত্রজ্ঞ মহান গুরু, ইনি শ্রীকৃষ্ণ চৈতন্যকে
সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন এবং সাধন পথ প্রশস্ত করেছিলেন। এবং এটা পরিক্রমা করবেন, এবং পরিক্রমা করার নিয়ম হচ্ছে ঘড়ির দিকে পরিক্রমা করতে হয়, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে চক্রাকারে পরিক্রমা করতে হয়। আমরা পরিক্রমা করে নেব। এবং সন্ধেবেলায় এখানে প্রত্যেক দিনই ভজন কীর্তন হয় এবং ভোগের ব্যবস্থা আছে। ভোগের জন্য আপনারা একটু আগে আগে এসে, নটার আগে এসে পারলে, 9টা 10টার আগে এসে বলবেন। বললেই কিন্তু কিছু সামান্য দক্ষিণা মূল্যের বিনিময়ে এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। এবং ভোগও খুব ভালো, খুব তৃপ্তি করে এখানে পরিবেশন করা হয়। আমরা দেখছি সেই মহামূল্যবান পদচিহ্ন, সেই গৌরহরির এবং কেশব ভারতীর, বাঁ দিকেরটি কেশব ভারতী এবং ডান দিকেরটি শ্রী চৈতন্য গৌরাঙ্গের। এখানে একটি বকুল বৃক্ষ, প্রাচীন বকুল গাছ বৃক্ষে রূপান্তরিত হয়েছে। আর আমরা এরপরে যাব মূল মন্দিরে। মূল মন্দিরে আমরা মূল মন্দিরের দিকে যাব। নাট মন্দির আছে, নাট মন্দিরে যে কোনো চৈতন্য চৈতন্য আমরা চৈতন্য যে তিথিগুলো আছে বা যেগুলো জন্মাষ্টমী, রাধাষ্টমী প্রভৃতি সাড়ম্বরে পালিত হয় এবং নাম কথার আসর বসে। কীর্তনীয়ারা কীর্তন করেন, চৈতন্য ভাগবত, শ্রী ভাগবত গীতা পাঠ হয়। আমরা দেখছি ভোগঘর, এই ভোগঘরটি নতুন করা হয়েছে, গৌরাঙ্গ রন্ধনশালা নাম দেয়া হয়েছে। এবং এখানে রন্ধন অর্থাৎ ভোগ, শ্রীকৃষ্ণের ভোগ এখানে পরিবেশন হয়। এবং মূর্তিটি খুবই দারুবৃক্ষের, দারুকাষ্ঠের এবং সিসিটিভির আওতায় আছে। আমরা দেখতে পাচ্ছি দূরে জলের ব্যবস্থা আছে এবং এখানে পায়রা বা পাখিদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের গুঞ্জনে সকালবেলা বা বিকেলবেলা এলে আপনার এমনি সময় কেটে যাবে। এই বাঁদিকে যেটি দেখছি সেটি যখন মন্দিরটি সংস্কার হয় তখন মহাপ্রভুকে এইখানে রাখা হয় এবং মহাপ্রভুর সঙ্গে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবও এখানে অধিষ্ঠান করছেন। এই জায়গাটি আমরা যে দেখছি, এখানে সেবায়িত এবং কাটুয়ার আপনারা স্ক্রিনশট নিতে পারেন। যারা প্রধান সেবায়িত আছেন বংশানুক্রমে চলে আসছে। ইসকন চাইলেও, এই অধিগ্রহণ করতে চাইলেও, যেহেতু এটা পৈতৃক যেহেতু এটা হচ্ছে সেবায়িত আছে এবং এটা দেবোত্তর সম্পত্তি, সেবায়িত আছে, সেবাদরা এই প্রাচীনকাল থেকে এখনো চালিয়ে আসছেন এই পূজা পাঠ বা ভোগের ব্যবস্থা। বাঁদিকে দেখছি ভোগঘর এবং ডান দিকে মূল মন্দিরটি, এখানে চৈতন্যের মূর্তি আছে, কাষ্ঠ বিগ্রহ, খুবই প্রাচীন। এবং রাধাষ্টমীতে মহাপ্রভুকে রাধার সাজে সাজানো হয়। এক একটা দিনের এক এক সময় সাজ, এক একটা তিথিতে এক এক রকম সাজসজ্জা গহনা হয়। এবং দোলের সময়ও এনাকে আবির দেওয়া হয় দোল্লাই করে মহাপ্রভুকে। সন্তান স্নেহে ভক্তরা প্রণাম নিবেদন করে। নাট মন্দির দেখতে পাচ্ছি, খুবই ভালো এবং পাথরে বাঁধানো সুন্দর নাট মন্দির। এখানে কীর্তনীয়ারা কীর্তন করেন। সন্ধে বিকেল হলেই বয়োজ্যেষ্ঠ মানুষরা বা যারা ভক্ত বৈষ্ণব মানুষেরা আছেন এখানে এখানে আসেন এবং প্রণাম করেন এবং একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। এখানে যারা দান করেছিলেন তাদের নাম ফলক আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা পরিক্রমা করব। অনেকে জানে না অনেকে কিন্তু মূল মন্দিরটি পরিক্রমা করার পথ আমরা দেখাচ্ছি, সোজা গিয়ে ডান দিকে। আর আপনি অবশ্যই কিন্তু মন্দিরটিও পরিক্রমা করবেন। ডান দিকে ঢুকে চক্রাকারে, অর্থাৎ ঘড়ির দিকে যেরকম বললাম, বৌদ্ধদেরও কিন্তু এরকমই চক্রাকারে, অর্থাৎ ক্লকওয়াইজই তারা যে ধর্মচক্র করে বা তারা যে প্রবর্তনা করে, তারা যে ওই স্তূপগুলোকে প্রদক্ষিণ করে, একই পদ্ধতিতে। ঠিক আছে, এবার আমরা প্রদক্ষিণ করছি যে রাস্তা দিয়ে, আবার আমরা মূল মন্দিরের অর্থাৎ নাট মন্দিরের সামনে গিয়ে উঠবো। আর এখানে এই যে পায়রা বললাম, পায়রা বিভিন্ন রকমের পায়রা এমনি থাকে, এদের দানা দেয় ভক্তরা বা এদেরকে দানা দেওয়া হয়। এরা উপরে, এরা কুডরি করা আছে, এখানে থাকে। আমরা দেখতে পাচ্ছি বেশ গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে সুন্দর। এবং এখানেই দুপুর বেলায় ভোগারতির পর এখানে ভোগ প্রসাদ বিতরণ হয় এবং প্রসাদ গ্রহণ করেন ভক্তরা এখানে বসে। এখানে হাত ধোয়ার জায়গা এবং যে বললাম পায়রারা এখানে থাকে। আর মন্দির চাতালটিও খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা মন্দিরের সামনে এলাম, ভোগঘর যেটা নবনির্মিত, যেটা ভোগঘর আমরা দেখতে পাচ্ছি। এবং ওই গাছটি যে দেখতে পাচ্ছি সেই গাছটির তলায় মহাপ্রভু মস্তক মুন্ডন করেছিলেন। এবং নবদ্বীপ থেকে তিনি এসেছিলেন, আরেকটা কথা বলা উচিত যে নবদ্বীপ থেকে তিনি এসেছিলেন কিন্তু মাধাইতলা, অর্থাৎ জগাই মাধাইয়ের সঙ্গে নাকি তার সাক্ষাৎ হয়েছিল। সেই জায়গাটি, সেই জায়গাটিও এখন একটা আশ্রম আছে। এবং একাইহাটে একটি আশ্রম আছে। তারপরে সখিয়াগ্রাতেও একটা মন্দির আছে। আর এই মন্দিরটি হচ্ছে গৌরবাড়ি বা গৌরাঙ্গ বাড়ি। এটা স্টেশন থেকে আপনি যদি আসেন, টোটোও আসে, রিক্সাতে আসতে পারেন, এবং আপনি টোটোতেও আসতে পারেন। গৌরবাড়ি বলবেন বা গৌরাঙ্গ বাড়ি, তারা এনে দেবে আপনাকে।
আর যদি আপনি কলকাতা থেকে আসেন, কলকাতা থেকে যেকোনো কাটোয়া লোকাল বা ইন্টারসিটি এক্সপ্রেসও আছে, দু একটি এক্সপ্রেস ট্রেনও আছে, আর এমনি লোকাল ট্রেনও আসতে পারেন কাটোয়া থেকে। কলকাতা থেকে কাটোয়া লোকালে বা হাওড়া থেকে কাটোয়া লোকালে আপনি আসতে পারেন। আর যদি আপনি বর্ধমান থেকে আসেন, বর্ধমান যে টাউন থেকে আসেন, তাহলে ট্রেনের সংযোগ আছে বা বাসও আছে। আর আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন, তাহলে মালদা বা আজিমগঞ্জ হয়ে আপনি কাটোয়ায় আসতে পারেন। আর এখানে অনেক হোটেল লজ এখানে আছে, সরকারিও লজ আছে। আর থাকা খাওয়ার কোনো অসুবিধা আশা করি হবে না। এবং এইটিকে কেন্দ্র করে আপনি নবদ্বীপ, মায়াপুর বা শান্তিনিকেতন, হাজারদুয়ারি প্রভৃতি এবং বিভিন্ন সতীপীঠ আছে পার্শ্ববর্তী, সেগুলো আপনি দর্শন করতেই পারেন খুব অল্প দিনে এবং খুব অল্প খরচে। এখানে বেশ কিছু দুটি তুলসী মঞ্চ, প্রাচীন তুলসী মঞ্চ আছে। এই যে আমরা প্রথমে দেখলাম সেই গদাধর প্রভুর সমাধি, এবং শ্রী চৈতন্যের সেই দেবদুর্লভ সেই কেশের সমাধি এখানে আছে। মূল মন্দিরটা দেখছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কাটোয়ায় এই মন্দির দর্শন করবেন। ধন্যবাদ সবাই।